আদর্শ শাখা আদর্শ শাখার বাছাইকৃত কর্মী ভাইদেরকে নিয়ে আজকের কর্মী সমাবেশ। আমাদের গাজীপুর জেলা শাখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ থানা শাখা হয়। এই শাখার সকল জনশক্তিদের গুরুত্ব একটু অন্যরকম। আপনারা সকাল থেকেই প্রোগ্রাম করতেছেন, বসে আছেন, অপেক্ষা করতেছেন আজকে জুমাবার। আশা করি প্রোগ্রামের শেষের দিকেই এবং কি আমরা দ্রুত শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। জি প্রিয় ভাইরা, আমাদের আজকের এই কর্মী তেলিহাটি ইউনিয়নের কর্মী ভাইদেরকে নিয়ে, এখানে তো সবাই কর্মী নাকি সাথে আছে কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আমাদের জি প্রিয় ভাইরা, অল্পতেই শেষ করবো ইনশাল্লাহ, আপনারা একটু মনোযোগ দিবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতি করণীয়, মা উন্নয়নের গুরুত্ব ও চরিত্র গঠন, যে তিনটা বিষয় নিয়ে একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি করণীয় কি? বর্তমান পরিস্থিতিতে আমাদের এই আলোচনাটা তখন আমরা করতাম যখন আমাদের পরিস্থিতি অনেক খারাপ ছিল। এই আলোচনার গুরুত্বটা তখন অনেক গুরুত্বপূর্ণ ছিল যখন আমাদের পরিবেশ অনেক নাজেহাল ছিল, আমরা যখন প্রকাশ্যে কাজ করতে পারতাম না বা আমাদেরকে প্রকাশ্যে কাজ করতে গেলে বাধা দিত। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশাল সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা বর্তমান পরিস্থিতিকে, দেখা যাচ্ছে এই পরিস্থিতি আর কয়দিন আমাদের জন্য আছে তার কোনো গ্যারান্টি নেই। ইসলামী আন্দোলন যুগে যুগে বাধাপ্রাপ্ত হয়ে আসছে, যুগে যুগে বাধাগ্রস্ত হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীরা যুগে যুগে জেল খাটছে, যুগে যুগে নির্যাতিত হয়েছে। তো আমি, আপনি বা আপনারা বা আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা আর কতদিন এভাবে প্রকাশ্যে কাজ করতে পারবো, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় আবার আমাদের কাজে বাধা আসতে পারে, আবার ইসলামিক আন্দোলনের কাজে বাধা আসতে পারে, আবার দাওয়াতি কাজে বাধা আসতে পারে। আমাদের এই বর্তমান যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা সময় দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের কিছুটা সময় তৈরি করে দিয়েছে, এই সময়টুকুতে কাজে লাগিয়ে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা দাওয়াতি কাজ করব। আমাদের দাওয়াতি কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম নিজের মান উন্নয়ন করতে হবে। আপনি যখন নিজে কোনো কিছু বুঝবেন না, নিজে কোনো কিছু জানবেন না, নিজে কোনো কিছুর জ্ঞান রাখবেন না, তখন আপনি দাওয়াত দিতে পারবেন না অন্য কাউকে। একটা লোককে আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন তখন অবশ্যই আপনাকে কোরআন সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। যখন একটা ছেলেকে আপনি নামাজে নিয়ে আসবেন অবশ্যই আপনাকেও 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং নামাজ সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। অনেকেই নামাজ পড়ে কিন্তু নামাজ সম্বন্ধে জ্ঞান নেই, নামাজ পড়ে দেখা দেখি রীতিমতো রুকু দেয়, সেজা দেয়, তো তার ভিতরেও যে অনেক নিয়ম কারণ আছে সেটা সে জানে না। যখন আপনি দাওয়াতি কাজ করতে যাবেন, তখন দাওয়াতি কাজ করতে গেলে যখন আপনি একটা সাধারণ ছাত্রকে বুঝাবেন যে এইভাবে নামাজ পড়তে হয়, নামাজের ভিতরে এই জিনিসগুলো আছে, নামাজে কীভাবে মনোযোগ আকর্ষণ করতে হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে যখন তার সাথে আলোচনা করবেন তখন সে আপনার প্রতি, আপনার দাওয়াতে সে আকৃষ্ট হবে। যখন আপনি তাকে কোরআনের মর্ম কথা বুঝাবেন, হাদিসের মর্মবাণী বুঝাবেন, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে করে সে আপনার প্রতি আকৃষ্ট হবে বা আপনার দাওয়াতের প্রতি আকৃষ্ট হবে। এই বর্তমান আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ বা যে সময় তৈরি করে দিয়েছেন, এই সময়টুকু কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা লেভেলের জনশক্তিদের দরকার এখন পরিপূর্ণ দাওয়াতি কাজ তৈরি করা। ছাত্র শিবির কেন্দ্র ঘোষিত 7 থেকে, আজকে কয় তারিখ আছে? 7 ফেব্রুয়ারি। আজকে থেকে আগামী 1 সপ্তাহ দাওয়াতি পক্ষ ঘোষণা করা হয়েছে। এই দাওয়াতি পক্ষকে আপনারা পরিপূর্ণ কাজে লাগাবেন। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা জনশক্তি দাওয়াতি কাজে বাহির হবে। যাতে আপনার ধারা কমসে কম এই বছর বা আপনি বলছেন যে এই মাসে বা এই দাওয়াতি পক্ষে আপনার ধারা আরো 5 জন সমর্থক বৃদ্ধি হয়। তো এবার কেন্দ্র বলেছে যে এবার সমর্থক বৃদ্ধি আজকাল মুখে মুখে বললেই সে সমর্থক বৃদ্ধির তালিকা গ্রহণ করবে না। এবার সমর্থক বৃদ্ধি করতে হবে ফর্ম পূরণ করে, এমনকি যাকে তাকে ফর্ম দিয়ে না বুঝিয়ে ফর্ম পূরণ করে আনা যাবে না। যে আপনি একজনকে দিলেন যে ভাই ফর্মটা পূরণ করে দাও, আমরা শিবিরের পক্ষ থেকে আসছি, তোমরা ফর্ম পূরণ করো, সে কিছু বুঝলো না, সে 3, 4, 5 এর ফর্ম পূরণ করে দিল, এগুলো বিতর্কিত। আপনি তাকে শিবিরের দাওয়াত দিবেন, সরাসরি শিবিরের দাওয়াত দিবেন, সরাসরি ইসলামী আন্দোলনের দাওয়াত দিবেন, সরাসরি কোরআনের দাওয়াত দিবেন, হাদিসের দাওয়াত দিবেন। যখন আপনি সংগঠন নিয়ে তাকে বিস্তারিত বুঝাতে পারবেন, তখন যদি সে আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ আমি শিবিরের সমর্থক হতে চাই, আমি শিবির সম্বন্ধে অল্প কিছু ধারণা নিতে পেরেছি, তখন আপনি তাকে প্রয়োজনে এই সমর্থক ফর্ম পূরণ করাবেন।
সমর্থক ফর্ম পূরণ করিয়েই তাকে সমর্থক বানাবেন। মৌখিক সমর্থকের কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনি যখন দাওয়াতি কাজ করবেন অনেকে মৌখিকভাবে সমর্থক হবে। তবে এবার চেষ্টা করবেন যে দ্রুত সমর্থক ফর্ম পূরণ করিয়ে এবং তাকে সম্পূর্ণ শিবিরের জ্ঞান দিয়ে তাকে সমর্থক বানানো যায়। এই পরিস্থিতিটা আমাদের কাজে লাগাতে হবে সমস্ত দাওয়াতি কাজের মাধ্যমে। যাতে দেখেন, আমাদের নাজেহাল পরিস্থিতি তো আমরা দাওয়াতি কাজ বন্ধ রাখি নাই। আমাদের এত জুলুম নির্যাতনের পরেও কি আমরা বন্ধ ছিলাম? আমাদের কাজ কি বন্ধ ছিল? গত 15-16 বছর, এখান তো অনেকের বয়স হয়ই নাই 15-16 বছর। আপনার তার আগেই হয়েছেন না, এই মাঝখানে হয়েছেন না কর্মী সাথী হয়েছেন? তাহলে এই গত 2008-9 থেকে আমাদের কার্যক্রম বন্ধ করে দিছে। আমরা কি বন্ধ ছিলাম? ছিলাম না। ইসলামী আন্দোলন কোনো সময় দাওয়াতি কাজ বন্ধ থাকে না, প্রকাশে না পারলে গোপনে সব দাওয়াতি কাজ চলতেই থাকে। এটা ইসলামী আন্দোলনের একটা বৈশিষ্ট্য। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখন একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, তো সেহেতু আমাদেরকে অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সর্বোচ্চ পরিশ্রম, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদেরকে মান উন্নয়নটা নিজের নিশ্চিত করতে হবে। এবং দাওয়াতি কাজে এখন আমরা যা আছি, এই ইউনিয়ন তেলিয়াটিতে কজন কর্মী আছে? 15+ কর্মী আছে এখানে। এত কর্মী তাহলে এখানে আজকে অনেকে সমর্থক হিসাবে আসছে। জি জি, বুঝতে পারছি। নাম কর্মী সমাবেশ, কিন্তু অনেক সমর্থক হিসাবে আশা করি বাকিরাও সকলেই কর্মী হয়ে যাবেন। যেহেতু 15 জন কর্মী আছে, এই ফেব্রুয়ারি মাস শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, 48তম প্রতিষ্ঠা বার্ষিকী চলতেছে শিবিরের। তো আগামী ধরেন কর্মী হওয়ার জন্য নিম্নে 1 মাসের রিপোর্ট রাখতে হয়। সেই 1 মাসের রিপোর্ট ভাইরা বুঝিয়ে দিবেন। সেই রিপোর্ট রেখে আপনারা সকলে কর্মী হয়ে যাবেন এখানকার যারা আছেন। এবং কি এখানে যারা আছেন, এখানে যে কজন আছেন ধরতেছে এখানে 30-40 জনের মতো আছেন। এই 30-40 জনের মাধ্যমে আশা করি এই 1 মাসের ভিতরে আরো 30-40 জন কর্মী হবে, সমর্থক না। কি হবে? কর্মী হবে সরাসরি। একজন কর্মী হতে হলে তাকে কি করতে হয় জানেন? তাকে আরেকজন সমর্থক বৃদ্ধি করতে হয়। যেমন আপনারা এখানে যারা কর্মী আছেন, যারা সমর্থক আছেন এখানকার, তাদেরকে যখন কর্মী হতে যাবেন আপনাদেরকে অবশ্যই আপনাদের তত্ত্বাবধানে একজন সমর্থক বৃদ্ধি করতে হবে। এখানে রিপোর্ট লিখতে হবে যে আপনি সমর্থক বৃদ্ধি করছেন, তাহলে দাওয়াতি কাজ করছেন। আবার সেই সমর্থক যখন একজন কর্মী হতে যাবে, তখন সেই কর্মীও তাকে একজন সমর্থক বৃদ্ধি করবে। তো আশা করি যে এই এখানকার যারা আছেন যে 30-40 জন, এরা তো কর্মী হবেনই, পাশাপাশি ডাবল হবেন ইনশাআল্লাহ। হবেন না? সবাই পারবেন তো? নিজে কর্মী হতে পারবেন তো? আরো কর্মী বানাতে পারবেন তো? যে আপনাদের তত্ত্বাবধানে নিজ উদ্যোগে আপনাদের ক্লাসমেট সবকিছু মিলিয়ে আপনারা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ আর কয়দিন দিয়েছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যাতে আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সকল বন্দোবস্ত এবং সকল দাওয়াতি কাজগুলোকে পুরোদমে কাজ করতে পারি, যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। যে প্রিয় ভাইরা, এরপরে বিষয়টা হচ্ছে মান উন্নয়নের গুরুত্ব। আমরা কেন মান উন্নয়ন নিজেরা করব? এখানে ধরেন মান উন্নয়নের কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে নিজের জ্ঞান পরিসর করা, একটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হওয়া, একটা হচ্ছে নিজের জানা বোঝা এবং নিজের প্রযুক্তিগত দিক দিয়ে আগায় যাও। তো আপনারা যখন মান উন্নয়ন কেন করবেন? মান উন্নয়ন করার একটাই কারণ হচ্ছে যে আপনি আপনার মৌলিকত্ব, আপনার মৌলিক যে কাজসমূহ, আপনার মৌলিক যে শিক্ষা, আপনার শিবির সম্বন্ধে যে জানা পড়াশোনা, এমনকি আপনার ইসলাম সম্বন্ধে জানা পড়াশোনা, সেই বিষয়গুলো নিয়েই আপনাদের মান উন্নয়ন করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। সেই বিষয়গুলো নিয়েই আপনাদেরকে সামনে আগাতে হবে। তো যখন আপনি আপনার মৌলিকত্ব এবং কি আপনার শিবির সম্বন্ধে সব কিছু জানতে পারবেন, অ্যাকচুয়ালি শিবিরের যে বইগুলো পড়ে মান উন্নয়ন করতে হয় বা শিবিরের যে সিলেবাস আছে, এখানে পড়ে আপনি সাধারণত শিবির সম্বন্ধে কিছু জানতে পারবেন বলে আমার মনে হয় না। কয়েকটা বই আছে জাস্ট, খালি বেশি বই নেই। শিবির সম্বন্ধে জানতে হলে আপনাকে নিজস্ব স্টাডি করতে হবে। শিবির যে জিনিসগুলো আপনাকে পড়ায়, সেই জিনিসগুলো কি? ইসলামের মৌলিক বিষয়গুলো। ঠিক আছে? ইসলামের মৌলিক বিষয়গুলো শিবির আপনাকে পড়ায়। কোরআন পড়াবে, হাদিস পড়াবে এবং ইসলামী ইতিহাস, ইসলামী সমাজ বিনির্মাণ, ইসলামিক কালচার আপনাকে শিখাবে শিবির। এমনকি সেগুলো কোরআন এবং হাদিসের রেফারেন্সেই শিখাবে। শিবির কিছু বই দিবে আপনাকে যেগুলো পড়েন, পর্দার বিধান, জাকাতের বিধান, নামাজের বিধান, নামাজের হাকিকত, চরিত্র গঠনের মৌলিক উপাদান, এরকম অনেক কিছু বই দিবে যেগুলো ইসলামের ইতিহাস বা ইসলামী যে বিভিন্ন রেফারেন্স দিয়ে আপনাকে ইসলাম সম্বন্ধে জ্ঞান দিবে। এই জ্ঞান যখন আপনি অর্জন করবেন, তখন কি আপনার নিজের যে মেধাকোষ সেটা অনেকটা প্রবল হবে এবং হচ্ছে যে আপনি ইসলাম সম্বন্ধে জানতে পারবেন। যখন আপনি জানতে পারতেছেন না যে আসলে জাকাতের বিষয়ে জানতে পারতেছেন না, আপনি নামাজের ফরজ বিধান সম্বন্ধে জানতে পারতেছেন না,
আপনি যে জানেন না আর কি। পরে হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে পর্দার বিধান, হচ্ছে যে আপনি কিভাবে দাওয়াতি কাজ করবেন সেই বিষয়গুলো জানতে পারেন না। যখন আপনি একটা বই বা যখন একটা আপনাকে শিবির যখন আপনাকে একটা বই দিবে, সেই বইগুলো পড়ার মাধ্যমে এই বিষয়গুলো জানবেন, নামাজের যে সব ইসলামের মৌলিক বিষয়গুলো যখন জানবেন, তখন কি আপনি এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন না? তাহলে এই বিষয়গুলো শেখার মাধ্যমে আপনার কি হচ্ছে? আমার নিজের উন্নতি হচ্ছে, নিজের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। আর শিবির সম্বন্ধে যে জানতে হবে, শিবির করতে হবে। শিবিরে যে বইগুলো আছে, শিবির সম্বন্ধে পড়াশোনা, শিবির সম্বন্ধে যে স্টাডি, বর্তমান প্রযুক্তি বিষয়, প্রযুক্তি যুগগুলো, এই বিষয়গুলো নিয়ে শিবির সম্বন্ধে জানতে পারবেন। কিন্তু শিবির যে বইগুলো আপনাকে পড়াবে, শিবির যেই সিলেবাসটা আপনাকে দিবে, সেটা পড়লে অবশ্যই আপনি আপনার নিজের মান, নিজের মান, ইসলামিক জ্ঞান, এমনকি ইসলামের পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম পালন বা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এখন ধরেন অনেকে এখানে আছেন যাদেরকে যদি প্রশ্ন করি ইসলামের মৌলিক কিছু বিষয় নিয়ে, অনেকে বুঝবেন না বা অনেকে বলতে পারবেন না। যেমন আমরা মসজিদে গেলে কিছু কিছু দেখি যে কিছু ছেলে নামাজ পড়ে, জাস্ট দেখে যায় যে ওই যে যেভাবে দেখতেছে সবাই নামাজ হিসেবে নামাজ পড়তেছে, কিন্তু তার নজর অন্যদিকে যাচ্ছে। সে সম্পূর্ণ নামাজের সূরা-কারাতগুলো পারতেছে না। আবার কেউ সূরা-কারাত পারলেও তার শুদ্ধ হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে সেগুলো সে জানে না। নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে সেগুলো জানে না। ওযুর যে ফরজগুলো আছে সেগুলো সে জানে না। নামাজের যে বিধানগুলো আছে সেগুলো সে জানে না। তারপরে ধরেন বর্তমানে আপনারা সকলেই, মানে এখানকার সবাই তো স্কুলের কয়জন আছেন? আচ্ছা, মাদ্রাসার কয়জন আছেন আপনারা তো? দেখছেন বাকি ম্যাক্সিমামই হচ্ছে যে স্কুলের। দেখা যাচ্ছে আমাদের স্কুলে পড়ার ক্ষেত্রে আমাদের পর্দার বিধানগুলো একটু বেশি লঙ্ঘন হয়। এখন হচ্ছে পর্দার, ধরেন আমরা বলি যে বা আমাদের যে একটা ইয়ে আছে যে 7 বছর বয়স থেকে সবকিছু আমরা একটু প্র্যাকটিস করতে হয়, নামাজ, পর্দা সবকিছু তখন থেকেই প্র্যাকটিস করলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেভাবেই, ধরেন ওই যে আমরা বলি যে শিশুকে যেভাবে শেখানো হয় সেভাবে সে বড় হয়। আমাদের সবকিছুর উপরে নির্ভর করে। বুঝতে পারছি অনেকক্ষণ বসে আছেন, একটু খারাপ লাগতেছে, দ্রুত শেষ করবো দেব। আমাদের সব কিছুর উপর নির্ভর করে আমাদের পারিবারিক শিক্ষা। আমাদের পারিবারিক শিক্ষা যতটা ভালো হবে, যতটা সুন্দর হবে, যতটা ইসলামিক হবে, আমরা ততটা ইসলামিক হয়ে উঠতে পারবো। পরিবার আমাদেরকে যতটা, ধরেন শিবির আপনাকে মৌলিকভাবে জাস্ট কয়েকটা জিনিস দেখাবে যে আপনি এই করেন সেই করেন, কিন্তু মানে শিবির তো আপনাকে সম্পূর্ণ নিজের ভিতরে ঢুকে শিখাইতে পারবে না, যে আপনি নিজের নিজের আগ্রহ সেটা না করতে পারেন। সেটা আপনাকে রাস্তা দেখাবে। আর বাকি হচ্ছে আপনার পরিবার, পারিবারিক শিক্ষাগুলো আমরা চিন্তা ভাবনা করি যে পরিবার যেভাবে তৈরি করে সেভাবে একটা ছাত্র তৈরি হয়ে ওঠে, সেভাবে একটা মানুষ গঠন হয়ে ওঠে, সেভাবেই তার সব কিছু হয়ে ওঠে। তো আপনি যখন নিজে শিখতে পারবেন তখন আপনার পরিবারকেও শিখতে পারবেন, আপনার সব কিছুর মধ্যে সেটা একদম আয়ত্তে চলে আসবে। তো এই বিষয়গুলো হচ্ছে যে এই জন্য আপনারা মান উন্নয়ন করবেন। আর তারপর হচ্ছে যে ধরেন বিষয়গুলো এমনভাবে চিন্তা ভাবনা করতে হবে যে মান উন্নয়নের সবগুলো বিষয় আমাদের নৈতিকতার দিকেও আনতে হবে। মানুষ সবগুলো বিষয় আমাদের নৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোতে নিয়ে আসতে হবে। আমাদের সমাজ বিনির্মাণে অবশ্যই আমাদের নিজস্ব মান উন্নয়ন অবশ্যই প্রয়োজন। তাই আপনারা সকলেই মান উন্নয়নে গুরুত্ব দিবেন। আর শেষ আমার হচ্ছে যে নিজের চরিত্র গঠন, যে চরিত্র গঠনের বিষয়টা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। চরিত্র গঠনের বিষয়টা নিয়ে ধরেন অনেক কিছু আমরা বলতে পারি যে চরিত্র আসলে কি, চরিত্র আসলে কি, চরিত্রটা হচ্ছে মূল বিষয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন যে আমরা নামাজ পড়ব, কোরআন পড়ব, হজ জাকাত সবকিছু করব, কিন্তু সবকিছুর ইসলামের একটা বিধান অনুযায়ী কিন্তু আপনার চরিত্র ঠিক না হয়, তাহলে এগুলো কোনো কিছু ইসলামের সৌন্দর্য রক্ষা করবে না। আপনি সব কিছু ঠিক মতো করতেছেন কিন্তু আপনার চরিত্র ঠিক নেই, তাহলে এগুলো কোনো কিছুই ইসলামের সৌন্দর্য রক্ষা করতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চরিত্র গঠনের কয়েকটা বিষয় হচ্ছে, সেটা আপনাকে সৎ ও সত্যবাদী হতে হবে। প্রথমত কি, সৎ ও সত্যবাদী হতে হবে। যে আপনি যদি সৎ না হন, সত্যবাদী না হন, আপনার চরিত্র কখনো ঠিক থাকবে না। ঠিক আছে, আপনি অবশ্যই সত্যবাদী হতে হবে। যা বলবেন আল্লাহকে হাজির নাজির যেন সবসময় সত্য কথা বলবেন, সত্যবাদী হবেন। ঠিক আছে, এটা এটা হওয়া যাবে না, নিজে সত্যবাদী হওয়া যাবে না। জি। তারপর হচ্ছে যে নিজের নিজের হেফাজত, যদি আমরা বলি যে নিজের নফসের হেফাজত। বর্তমান চরিত্র নষ্টের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যে আমাদের তথ্য প্রযুক্তিগত মোবাইল ফোন। ঠিক আছে, যখন আপনারা এখানে ম্যাক্সিমাম উঠতি বয়সী ছিলেন, আপনারা কি করবেন, আপনারা অনেকেই গেমে আসক্ত না, গেমে আসক্ত না, কে কে গেমে আসক্ত হাত তুলুন তো।
যাক, সত্যবাদী, এই যে একটু আগে বললাম যে সত্যবাদী হতে হবে। অনেকেই আসক্ত, অনেকেই গেম খেলেন কিন্তু হাত তোলেন নেই, মানে তারপরে এখনো সত্যবাদী হতে পারেন না। যাক, প্রথমত আপনাকে সত্যবাদী হতে হবে, আর দ্বিতীয়ত মানে আমাদের যেই যে বলে না যে মেধাকোষ ধ্বংসের অন্যতম কারিগর হচ্ছে যে এই মোবাইল ফোন বা এই গেম। ধরেন যারা একটু গেম খেলে, অনলাইন রিসার্চ বা গবেষণা যে বলতেছে বিষয়গুলো এমন যে তাদের একটু অন্যরকম হয়ে থাকে, তাদের ধরেন মেজাজ মেজাজের ভারসাম্য ঠিক থাকে না, তাদের শারীরিক কন্ডিশন ঠিক থাকে না, ঠিক আছে? সবকিছু যারা গেম খেলেন তারা একটু দেখবেন যে সবসময় মেজাজ খিটখিটে থাকে, ঠিক আছে? কারে কি কইবেন, কারে কি মারবেন, কারে কি ধরবেন, একটু উল্টা পাল্টা হইলে একজনে বকা শুরু করে দেন, ঠিক আছে? মানে এখানে আপনার চরিত্র এই আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন এই মানে গেম হচ্ছে যে তৈরি, ওয়েস্টার্নরা কি করে, ওয়েস্টার্নদের ছেলেমেয়েরা দেখবেন যে বা ওয়েস্টার্নরা কখনো গেম খেলে না। আপনি যারা এগুলো তৈরি করে ধরেন এই চায়না বা আমরা বলি ইউএসএ, ইউকে, এদের মানে এদের যেই উঠতি বয়সী সবগুলো গবেষণা করেই ছেলেরা বড় হয়। তারা কখনো গেম খেলে না, তারা কখনো আসক্তি হয় না কোনো কিছুতে, তারা একটা পর্যায়ে যায় এইসব সব তৈরি করতে পারে। তারা ছোটকাল থেকে ওভাবেই তৈরি হইতে হয়, বিজ্ঞান নির্ভর, বিজ্ঞান গবেষণা করে সবকিছু ভাবে তৈরি হয়, ওদের শিক্ষা দীক্ষা সবকিছু ভাবে তৈরি হয়। কিন্তু ওরা ধরেন উন্নত জাতি হয়ে গেছে, তো মানে ওদের ওদের ভাষায় উন্নত জাতি, তারা কি করেছে, তারা চাচ্ছে যে কিছু কিছু কালচার বা কিছু কিছু কালচার আমরা চাপায় দিলে তারা অনুন্নত থাকবে, তাদের দ্বারা আমরা শোষণ করতে পারবো। তো এই বিষয়গুলো তারা আমাদেরকে চাপায় দেয়, চাপায় দেওয়ার পরে কি হয়, এই ধরেন আমাদের মেধাটা তো এখানেই শেষ, আমাদের মেধা এখানেই শেষ, আমাদের চরিত্র এখানেই শেষ, সবকিছু এখানেই শেষ। আমাদেরকে যেভাবে ওরা শিখাচ্ছে আমরা সেভাবে শিখতেছি। ধরেন আপনি এই বয়সে আপনি যদি কোডিং করতেন, কোডিংয়ে পারতেন না, আপনি আস্তে আস্তে কোডিং শিখেন না, আপনার বয়সটা কেবল 10, 11, 12, 13, 14, 15, এইখান থেকে আপনি কোডিং কোডিং শিখেন না। আপনি এই যে গেম খেলতেছেন, ফ্রি ফায়ার বা পাবজি যাই খেলেন না কেন, এই জিনিসগুলা কীভাবে তৈরি হয়েছে সেই বিষয়ে গবেষণা করেন না। যে এই যে তৈরি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে আমি সেই গবেষণা করি। সারাক্ষণ পড়াশোনায় পড়ে থাকে, সারাক্ষণ এই বিজ্ঞান নির্ভর বিষয়গুলো পড়ে থাকেন যে না আমি একটা গেম তৈরি করব, আমি গেম খেলবো না, আমি একটা গেম তৈরি করব। তো যখন গেম তৈরি করতে যাবেন তখন যখন আপনার যে শিক্ষা দীক্ষা হবে, তখন আপনি দেখেন যে যখন পড়াশোনায় থাকবে, যখন বই পুস্তক হাতে থাকবে, যখন আপনার মাথায় অলওয়েজ পড়াশোনা ঘুরবে, তখন আপনার এই মেজাজ ঠিক থাকবে না। যখন আপনার সম্পর্ক বইয়ের সাথে থাকবে তখন আপনার চরিত্র ঠিক থাকবে। যখন আপনার সম্পর্ক বইয়ের সাথে থাকবে তখন আপনার সত্য কথা বলতে মনে যাবে। এখন গেম খেলেন, গেম খেলতে খেলতে খাইতে পারেন না, নামাজ পড়তে পারেন না, স্কুল যেতে পারেন না। প্রত্যেকটা বিষয় একটা গেমের উপরে কি হয় নির্ভর করে, প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে মিথ্যা কথা বলতে হয়। বাসায় মিথ্যা কথা, স্কুলে মিথ্যা কথা, কলেজে মিথ্যা কথা, হ্যাঁ সবার সাথে মিথ্যা কথা, নামাজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সব দায়বিতা, আল্লাহকে ভয় নাই, কোনো কিছু নাই। একটার উপর নির্ভর করে, একটা বিষয়ের উপর নির্ভর করে আমাদের অনেকগুলো মাল্টিপল মিথ্যা কথা, মিথ্যা সরঞ্জাম, মিথ্যা নিজের চরিত্র হননের সবকিছু হয়ে যাচ্ছে। তো যখন আপনি মনোযোগ দিচ্ছেন যে এগুলো আমি তৈরি করবো, এগুলো আমি বানাবো, এগুলো আমি শিখবো, হ্যাঁ, তখন আপনার আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এবং অনেক নিজের মেধা উন্নত করার জন্য যা প্রয়োজন সবকিছু পসিবল। শিবির আপনাদেরকে সবকিছুই ইনশাল্লাহ তৈরি করার জন্য ওভাবেই গাইডলাইন দিয়ে থাকে। এই তথ্য প্রযুক্তির কিভাবে সদ্ব্যবহার করা যায় সে সম্বন্ধে শিবির নির্দেশনা দিয়ে থাকে। এই তথ্য প্রযুক্তি এখন দেখা যাচ্ছে যে ধরেন আমাদের লেভেলের বয়সে যে আমরা আসছিলাম, আমরা অনেক পরে মোবাইল ফোন হাতে পাইছি, মোবাইল বাংলাদেশ অ্যাভেলেবেল হয়েছে এখন। আর এখন এই বয়সে ছেলেপেলেরা মোবাইল হাতে পাচ্ছে, তাই নিজের চরিত্র ঠিক রাখাটা অনেক দুষ্কৃতি। ধরেন আগেকার বাপ মা চিন্তা করতো যে ছেলে নষ্ট হয়ে যায় নেশার কারণে। আগেকার ধরেন কত 10-15 বছর আগেও বাপ মা চিন্তা করতো যে ছেলেদের নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে নেশা, নেশা বা মাদক। কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেকটা স্মার্ট, মাদকে জড়ায় না, কিন্তু তারা নষ্ট হয় ওই নেশার মাধ্যমে। কিসের নেশা? মোবাইলের নেশা, ঠিক আছে, মানে নেশাই। তো এই হচ্ছে যে চরিত্র গঠন পরে। আবার তো বর্তমানে মোবাইল আপনার আছে, বিভিন্ন কালচার, বিভিন্ন সবকিছু চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে আমরা চাপাই দিচ্ছি, আমরা খালি গ্রহণ করতেছি, গিলতেছি, আর নিজের সবকিছু ধ্বংস করতেছি। হ্যাঁ, আপনি এটাই জাস্ট যারা ধরেন একটু গেমে বেশি আসক্ত, তারা চিন্তা করবেন যে আপনি গেমে আসক্ত হওয়ার আগে আপনার মেধা কেমন ছিল, এখন আপনার মেধা কেমন, আগে আপনার মেজাজ কেমন ছিল, এখন মেজাজ কেমন, দেখবেন যে অনেক ডিফারেন্স। আপনি এগুলো যদি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন, নেশার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন, নিজের চরিত্র ঠিক রাখার চেষ্টা করেন, নিজের সব কিছু ঠিক রাখার চেষ্টা করেন, তাহলে হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে যদি যখন আপনি স্টাডি করবেন, যখন আপনি সবসময় বইয়ের সাথে সম্পর্ক রাখবেন, এই শিবিরে আপনাদের কিছু বই দিবে, তথ্যপ্রযুক্ত বই দিবে, আপনাকে ইসলামী মৌলিক জ্ঞান সম্পর্কের বই দিবে, চরিত্র গঠনের বইগুলো দিবে, এগুলো পড়বেন। পড়ার পরেই দেখা যাচ্ছে যে আপনি অবশ্যই আপনি ভালো একটা মানে শিক্ষা দীক্ষা সবকিছু মিলাজ করতে পারবেন।
আর অবশ্যই সবাই মানে আসলে কথা কি, চরিত্র আপনার গঠন হবে যদি আপনাকে আল্লাহকে ভয় না পান। আপনি যদি নিয়মিত নামাজ না পড়েন, কোরআন হাদিস না পড়েন, ধরেন ওই যে বলে কি যে আল্লাহ তাআলা নিয়মিত কোরআন পড়তে কেন বলছে? নিজের ওই যে বলে না মেজাজ বা নিজের কলফ বা নিজের মনকে নরম করার জন্য। আপনি যখন কোরআন বা হাদিসের সাথে সম্পর্ক নাই, মানে আপনার সবকিছু আস্তে আস্তে পাথর হতে থাকে, সবকিছুই পাথর হতে থাকে। আপনার ভিতরে না আছে কোনো, না থাকবে কোনো আল্লাহর ভয়, না থাকবে বাপ মার ভয়, না থাকবে সমাজের ভয়। চরিত্র গঠনের বড় একটা বিষয় কিন্তু সামাজিকতাও। আপনাদের ধরেন কিছু বিষয় যে এখানে বয়সের অভাবে বলতে এরকম হচ্ছে যে দেখুন স্কুল কলেজে ছেলেমেয়েরা বা আড্ডা দিচ্ছে, এটি করতেছে, মুরব্বীদেরকে দেখে সালাম দিচ্ছে না। হ্যাঁ, যেমন আগেকার যখন বিষয়গুলো দেখতাম যে যেন ওনারা বলতে পারবে যে কোনো একটা হুজুর আসলে বা মুরব্বী আসলে আগেকার টিভি থাকতো না, অনেক দূর থেকে আসতেছে, শুনতে পারলো টিভি বন্ধ করে দিয়া সবাই টিভি পয়রা চুপচাপ বয়ে থাকতো। ঠিক আছে, আর এখন মুরব্বীকে ইমামকে বড় মাওনা এলো সামনে গান জোরে জোরে বাজায় বাজায় হাঁটে। তাহলে আমাদের এই সামাজিক অবক্ষয়টা কত নিম্ন নেমেছে না, কত ইয়ে আসতেছে না? এই মানে সবাই বিষয়টা এমন হচ্ছে যে আগে যখন একটা মুরব্বী বা একটা এলাকার একটা শ্রদ্ধেয় মানুষ বা আলেম রাস্তাতে হেঁটে যেত, একেবারে সবাই সালাম দিত, সবাই তাকে সম্মান করতো, চেয়ার ছেড়ে দিত, সব কিছু করতো। তাদের তখন চরিত্র ছিল অন্যরকম। কিন্তু এখন বিষয়গুলো এমন হচ্ছে যে না পারে মুরব্বী একটা বইয়ের চেয়ারে উড়াই দিয়ে বসার জন্য, ঠিক আছে, না পারে নিজের গৌরবত্তা, নিজের বরত্ব, নিজের সবকিছু দেখানোর জন্য। এই সামাজিক অবক্ষয়গুলো আসলে আমাদের চরিত্র হননের বড় একটা দায়। তো আমি আশা করবো যে এই আবারও যা বলতেছিলাম যে স্কুল কলেজে মেয়েরা আড্ডা মারে, ছেলেরা আড্ডা দেয়, এই বিষয়গুলো আগে থাকতো না। এগুলো একটা সামাজিক অবক্ষয়। এই সামাজিক অবক্ষয় থেকে রোধ করার জন্য আপনাদেরকে অবশ্যই চরিত্রবান হতে হবে। আপনাদেরকে ইসলামী আদালতে, ইসলামের জ্ঞানের আদালতে নিজেকে গড়তে হবে। তো প্রিয় ভাইরা, পরিশেষে একটা কথাই বলবো যে ইসলামের মৌলিক বিষয়গুলো আপনারা অবশ্যই পালন করবেন, এবং কি নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে এর সাথে আরেকটা মৌলিক বিষয় নিয়ে সেটা হচ্ছে চরিত্র গঠন। আল্লাহ উত্তম চরিত্র না হলে পরিপূর্ণ ইসলাম হবে না। তাই উত্তম চরিত্র গঠনটা অবশ্যই নিজের 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 ভিতরে সবকিছু, নিজের শিক্ষা দীক্ষা। আশা করবো এই বিষয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আবারও মনে করে দিই। আমি প্রথম থেকে যেটা বলছি যে এই মাসে সবাই একটু মনোযোগ দেন। আমি 2-3টা কথা বলছিলাম যে এই মাসেই এখানে যারা আছেন সবাই কর্মী হবেন এবং কি ডাবল কর্মী বানাবেন, ঠিক আছে। যদি নিজের বানানো নয়, যারা এখানে কর্মী আছেন তারা আগামী 3 মাসের ভিতরে সাথী হয়ে যাবেন। আর যারা এখানের একটু ধরেন চরিত্র গঠনের যে বিষয়গুলো আছে শিবি যেভাবে আপনাকে গাইডলাইন দেবে সেভাবে আপনারা সম্পূর্ণভাবে ই করে আপনার নিজের চরিত্রটা সুন্দরভাবে গঠন করে দেবেন। যে প্রিয় ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রোগ্রাম উপস্থিত হয়েছেন, এবং কি আয়োজক ও সবাইকে ধন্যবাদ এখানে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর সবার প্রতি সালাম জানিয়ে এবং কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।